আমরা দেখেছি ফার্স্ট পার্টে জংতি কিভাবে একটা হোস্টেলে এতজনকে মেরে ফেলেছিল। জংতি একজন সাধারণ স্টুডেন্ট হয়েও এত বড় বড় রাইফেল সে কিভাবে পেল, আর কে বা কারা এসব রাইফেল জংতিকে দিচ্ছে ব্যবহার করার জন্য? কারণ এসব রাইফেল কোনো সাধারণ রাইফেল ছিল না। যারা সিরিয়াল কিলার তারাই শুধু এসব রাইফেল ব্যবহার করে, এবং সাউথ কোরিয়াতে এসব রাইফেলের ব্যবহার আগে কখনো দেখা যায়নি। তাহলে বন্ধুরা শুরু করি আজকের রহস্যময় এপিসোড নাম্বার 2। প্রথমে একটি হাম্বেল রিকোয়েস্ট, যেহেতু চ্যানেলটি একদমই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে ভিডিওটি দেখছেন লাইক দিয়ে পাশে থাকুন, আর আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করেন কমেন্টের মাধ্যমে। আমরা দ্বিতীয় এপিসোডের প্রথমে দেখতে পারি একটি বাচ্চা কান্না করতেছে এবং বলছে আমার বাবা মাকে বাঁচাও, কারণ তার বাবা মাকে কিছু সন্ত্রাসী মেরে ফেলেছে। তখন সেখানে পুলিশ এসে সেই বাচ্চাকে উদ্ধার করে এবং সেখানে থাকা সন্ত্রাসীদের নিয়ে থানায় চলে যায়, এবং সেই বাচ্চার স্বীকারোক্তি নেয় সেখানকার পুলিশ অফিসার। স্বীকারোক্তি শেষে ছেলেটিকে বলে তুমি এখানে থাকো থানাতে, আমি আসতেছি। সেই পুলিশ অফিসার তখন তার রাইফেলটাও সেখানে রেখে যায়। সে যাওয়া মাত্রই রাইফেলটি সে হাতে নিয়ে নেয় এবং তৎক্ষণাৎ সেই সন্ত্রাসীকে সেই থানাতেই মেরে ফেলে। সবাই বাধা দিলেও সে গুলি চালিয়ে দেয়। এদিকে জংতি তো নিজেই পুলিশের সাথে কথা বলেছে, এবং সে যে রাইফেল দিয়ে সবাইকে গুলি করেছে সে কথাও পুলিশকে বলেছে। তাই সেখানে কিছু পুলিশ আসে এবং সেই হোস্টেলে যারা বেঁচে আছে এবং লুকিয়েছিল তাদেরকে তারা উদ্ধার করতে যায়। এদিকে সে রাইফেলের গুলি রিলোড দিচ্ছে যাতে সবাইকে সে গুলি করতে পারে, এবং সেই সময় পুলিশ আছে তার কাছে যেন সে আত্মসমর্পণ করে। তার রাইফেল নিচে রাখতে বলে, কিন্তু সে কোনোভাবেই নিচে না রেখে তাদের উপর চড়াও হয়ে গুলি করতে থাকে, এবং অলরেডি একজনকে গুলিও লাগে হাতের মধ্যে। জংতির মেইন টার্গেট হলো সে সবাইকে সেখানে মেরে ফেলবে। এদিকে এইটা আমার মেইন পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন কিম নান, যে কিনা একজন দায়িত্ববান পুলিশ অফিসার এবং সব বিষয়ে তার জ্ঞান রয়েছে। সেও সেখানে তাড়াতাড়ি করে চলে আসে। সে এসে দেখে অলরেডি একজন গুলি খেয়েছে, এবং সে বলতেছে ভিতরের লোকজনদের কি অবস্থা। তখন তারা বলে সবাই ভয়ে আছে এবং কোথাও বের হচ্ছে না। তখন সে তাদেরকে বলে তোমরা এখানেই থাকো, আমি ভেতরে কি হচ্ছে দেখতেছি। সে কোন রকম ভিতরে গিয়ে দেখে একটি গুলি পড়ে রয়েছে, যে গুলিটি মূলত M4 রাইফেলের, আর এসব রাইফেলের সম্পর্কে সে আগে থেকেই জানতো। সে তখন বের হয়ে তার অন্যান্য পুলিশকে বলতেছিল এটা হচ্ছে M4 রাইফেল, এখানে একবার রিলোড দিলে 27টি গুলি থাকবে, তাই আমি ভেতরে যাচ্ছি, কিভাবে হয় হোক আমি তার গুলিগুলি শেষ করব। এদিকে তোমরা যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে সেফ মোডে যাও। কিন্তু পুলিশ অফিসার জানতো না যে তার কাছে আরো অনেক ধরনের রাইফেল আছে এবং গুলিও রয়েছে। এদিকে সে অলরেডি একজনকে খুঁজে পেয়েছে, তখন তাকে মেরে ফেলে, এবং সেই পুলিশ অফিসার সেই গুলির কাউন্টডাউন করতে থাকে কখন সে তার গুলি শেষ করবে। তখন সে ভিতরে গিয়ে প্রথমে আগে সেই হোস্টেলের বিদ্যুৎ অফ করে দেয় যাতে সে সহজে কাউকে সে খুঁজে না পায়। তার যেহেতু টার্গেট হলো জংতির রাইফেলের সব গুলি শেষ করবে, তাই সে তার সাথে লুকোচুরি খেলে এবং তাকে গুলি করে মারার জন্য, কিন্তু কোনোভাবেই তার গায়ে গুলি লাগাতে পারছে না, কারণ সে একজন দক্ষ পুলিশ অফিসার। তাই সে রাগ হয়ে আরো গুলি করতেছে। আর এদিকে এসব পুলিশ অফিসার সেই হোস্টেলে থাকা জীবিত লোকদের বের করে নিয়ে যাচ্ছে বাইরে, কিন্তু এদিকে সে দেখে ফেলে যে সবাইকে তারা সেভ করতেছে। তখনই সেখানে সে গুলি করে, এবং অলরেডি আবারও একজন পুলিশ অফিসার গুলি খায়, এবং যেই পুলিশ অফিসার গুলি খায় সে হচ্ছে কিম নানের সহযোগী, এবং তার দিকে সে তাক করে ধরে থাকে বন্দুক। কিন্তু তখনই কিম নান যেয়ে এক হাত দিয়ে এমন একটি আঘাত করে সে তৎক্ষণাৎ ওখানে পড়ে যায়, এবং তখন সেখান থেকে সবাইকে সেভ করে, আর যারা গুলি খেয়েছিল তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছিল। এরপর পুলিশ অফিসারের ঊর্ধ্বতন কর্মকর্তা CID কে বলে সেখানকার কম্পিউটারের সিসি ফুটেজ গুলো কি নেই। তখন তারা বলে সেগুলো সেখানে নষ্ট হয়ে গেছে অলরেডি। এরপর কিমনান জংথির রুমে গিয়ে যা দেখে তা সে কখনো কল্পনা করতে পারেনি। সেই রুমের বেডের নিচে যেসব গান ছিল সেটা কল্পনা করার বাইরে। আগেই বলেছিলাম এসব গান সাউথ কোরিয়াতে ছিল না, এবং এসব গান নিয়ে তারা তখন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিয়ে দেয়। তখন ঊর্ধ্বতন কর্মকর্তা বলে এসব রাইফেল সম্পর্কে জানার জন্য একজন মিলিটারি আর্মিকে দরকার। তখন সেই CID অফিসার কিম নানকে নিয়ে আসে, কারণ এক সময় সে মিলিটারি অফিসার ছিল, তাই সে এসব রাইফেল সম্পর্কে আগে থেকে জানতো। তখন সে গিয়ে সেসব রাইফেল পার্ট বাই পার্ট সেট করে একটি রাইফেলে রূপান্তরিত করে। তখন তারা সেই কিলার জংতির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সে এসব রাইফেল কিভাবে পেল। জংতি তখন তাদের সাথে ঘুরিয়ে পিছিয়ে কথা বলে এবং সেই সম্পর্কে কিছুই বলে না। আর এদিকে জংতি কিম নানকে পছন্দ করে, তাই তার সাথে সে এসব বিষয়ে কথা বলতে চায়। কিম নান তখন তার সাথে কথা বলতে যায়। তখন জংতি তার খুব প্রশংসা করছিল, কারণ তাকে সে গুলি না করে হাত দিয়ে আঘাত করছিল, তাই সে মনে করে সে একজন ভালো পুলিশ অফিসার। তখন সে বলে তুমি যা জিজ্ঞাসা করবে আমি সব সঠিক উত্তর দিব। তখন সেই পুলিশ অফিসার বলে তুমি এসব রাইফেল কোথায় পেয়েছো? সে বলে এসব রাইফেল আমি কোথায় পেয়েছি জানি না, কিন্তু আমাকে
কেউ একজন কুরিয়ার করে দিয়ে গেছে। তখন সেই পুলিশ অফিসার বলে, তুমি মিথ্যা না বলে সত্য বলো, কোথায় পেয়েছো? সে তখন সত্য বলে যে আসলেই এগুলো আমি কুরিয়ারে পেয়েছি। তখন পুলিশ অফিসার বলে, তোমার বেডের নিচে যেসব গান পাওয়া গেছে সেগুলো কি কুরিয়ার করে আসছে? তখন সে বলে, আমার ডিমান্ড ছিল একটি রাইফেল, কিন্তু কিভাবে যে এত রাইফেল তারা দিল আমি বুঝতে পারি না। আর এদিকে কিন্তু জংতি মানসিক সমস্যাও ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে অন্য থানায় নেওয়া যাওয়া হয়। আপনারা তো দেখতেছেন, আপনারাই আমার ভরসা, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এরপর দেখা যায় একজন বিজনেসম্যানকে জোর জবরদস্তি করে তাকে মেরে তার সম্পত্তি লিখে নেয়, যার নাম সিওক, এবং তাকে মেরে গুম করার কাজে ব্যবহার করা হয় পার্ক হুন নামে এক স্টুডেন্টকে। কিন্তু তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সম্পত্তির কিছু অংশ তাদেরকে দিবে। তাই তারা একসাথে অনেকগুলো মানুষকে নিয়ে যায় যারা মূলত মরেনি, আধা মরা ছিল, এবং তাদেরকে একটা জায়গায় নিয়ে পুঁতে ফেলা হবে। কিন্তু তখনই বিজনেসম্যান বলে, আমাকে মেরো না, আমি তোমাদের অনেকগুলো রাইফেল দিব যেগুলোর দাম অনেক টাকা। তখন তারা বিশ্বাস করে না, তাকে বলে তোমার সব সম্পত্তি তারা লিখে নিয়েছে এবং আমি সেখান থেকে কিছু সম্পত্তি পাবো। তখন সে বিজনেসম্যান বলে, তোমাকে সে ভুল বলেছে, তোমাকে কিছুই দিবে না, তোমাকে জাস্ট প্রতিশ্রুতি দিয়েছে। তখন তার কথা বিশ্বাস না হয়ে তাকে মেরে ফেলে সেখান থেকে চলে আসে। এরপর পার্ক হুন তার বসের কাছে আসে সেই সম্পত্তির কিছু অংশ নিতে। যখনই সে এই কথা বলে তখন তার বস বলে, তুমি কি পাগল হয়েছো? তোমাকে এই সম্পত্তি আমি দেব? এই সম্পত্তির মূল্য জানো? তুমি এইসব সামান্য কাজের জন্য এত বড় সম্পত্তির যোগ্য না। তাই তাকে সামান্য কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তার বন্ধুরা তো অনেক খুশি যে তাকে এইসব সম্পত্তি দিয়েছে, কিন্তু বাইরে এসে বলে সে আমাকে কোনো কিছুই দেয়নি। তখন তাদের মন আবার খারাপ হয়ে যায়। পার্ক হুনের তখন একটা কথা মনে পড়ে যে সেই বিজনেসম্যান ঠিক কথাই বলেছিল। তখন সেই বিজনেসম্যানের কথা অনুযায়ী বিজনেসম্যানের গাড়িতে রাইফেল খুঁজতে যায় এবং তার সাথে তার এক বন্ধুও চলে যায়। গিয়ে দেখে সেই গাড়িতে আসলেই রাইফেল ছিল। তখন তার বন্ধু এসব রাইফেল তাকে নিতে নিষেধ করে, কারণ তারা তো ছিল স্টুডেন্ট, কোনো কিছু যদি হয়ে যায়। তখন হুন বলে, সে আমাদের প্রতিশ্রুতি দিয়ে আমাদের কিছুই দেয়নি, আমরা কি সারা জীবন এভাবে বাঁচবো নাকি? এরপর দেখা যায় ডং নামে একজন শপিং মলে শপিং করতে যায়, কিন্তু সবাই তাকে দেখে ভয় পায় কারণ সে মানসিক রোগী। তখন সে প্রচন্ড রাগ হয়ে কোনো কিছু না কিনে বাসা চলে যায়। বাসা গিয়ে দেখে একটি পার্সেল এসেছিল তার মায়ের নামে। পার্সেলটি অনেক আগে এসেছিল কিন্তু সে গুরুত্ব দেয়নি। পরে সে বক্সটি খুলে দেখে সেখানে রাইফেল রাখা ছিল। সে দেখে এটা অবাক হয়ে যায়। সে তখন রাইফেলটি সেট করে যেখানে মিলিটারি অফিসার রাইফেল প্রশিক্ষণ নেয় সেই দিকে যায় সে। কিন্তু সে যেহেতু মানসিক রোগী, তার কাছে জিপিএস রয়েছে, সে কোথায় যায় তার মা সেটা পর্যবেক্ষণ করে এবং সে তাদের দেখা দেখি নিজে নিজে প্রশিক্ষণ নেয় এবং গুলি করে। এদিকে সেই পুলিশ অফিসার জংতির কথা শুনে সেই হোস্টেলে যায় এবং সেই হোস্টেলের পার্সেল আসা স্তূপগুলোকে সে দেখতে থাকে এবং খুঁজতে থাকে যে কোন প্যাকেজে করে কেউ একজন তাকে রাইফেল পাঠিয়েছিল। হঠাৎ তার চোখ একটি লোগোর দিকে যায় যেটা সে সেই ডং এর বাসায় দেখেছিল, যে কিনা মানসিক রোগী। তখন সে বুঝতে পারে ডং এর বাসায় কিছু একটা আছে। তখন সে ওখানে ছুটে যায় এবং গিয়ে দেখে সেখানে অন্ধকার এবং তার বাসায় কেউ একজন আছে। আমরা তো জানি যে ডং অলরেডি বাইরে গেছে, কিন্তু গিয়ে দেখে সেখানে অন্য কেউ একজন, যেই ছিল মেইন হুতা, যার নাম ছিল কেমিয়াও। বন্ধুরা, অবশ্যই আপনাদের দ্বিতীয় অংশ ভালো লেগেছে তো দেরি না করে সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব দেখার জন্য।